আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো জীবকোষ ও টিস্যুর গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে এর মধ্যে যদি একবারেই বলে দিই যে কোনগুলো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোষ কাকে বলে ও এর প্রকারভেদ। এটা ক্ষয়ের জন্য আসার মতো একটা কোশ্চেন, অনেক সময় এটা কয়ে আসে যে কোষ কাকে বলে, এতটুকুই আসে। আচ্ছা, কোষ প্রাচীর, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, লাইসোজোম, রাইবোজোম, সেন্ট্রোজোম, নিউক্লিয়াস মোস্ট ইম্পর্টেন্ট ফর সিকিউ ফর এমসিকিউ, সবগুলোর জন্য মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায়। আচ্ছা, দেন হচ্ছে উদ্ভিদ টিস্যু, সরল টিস্যু, জটিল টিস্যু। এগুলোতে সিকিউর জন্য 5 স্টার একটা টপিক। ঠিক আছে, 5 স্টার টপিক। প্রাণী টিস্যুটাও 5 স্টার বলা যায়। এর সাথে সাথে পেশি টিস্যু, এটাও 5 স্টারের মধ্যেই পড়তেছে। আর আমরা প্রাণী টিস্যুকে 5 স্টার না দিয়ে এখানে আমরা 4 স্টার দিতে পারি। ঠিক আছে, আর স্নায়ু টিস্যু এটাও 5 স্টার দেওয়ার মতো একটা টপিক। ঠিক আছে, আর এটাও 5 স্টারের মতোই বলা যায়। আমি যদি একটু রিক্সে প্রিপারেশন যদি বলি, সেটা হচ্ছে A1 2, সরি আমি একটু মুছে দিই, মুছে সুন্দর করে দিই যে কোনগুলাকে আমি রিক্স যদি নিয়ে যদি আমি পড়ি, যেটা আসার সম্ভাবনা খুবই হাই, সেটা যদি একটু বলে দিই, সেটা হচ্ছে যে এই একটা টপিক, দেন এই একটা টপিক, আর এই একটা টপিক। এই তিনটা টপিকে হাই চান্স যে কোশ্চেন হবে। এছাড়া এইটাও তো একবার বলা যায় যে ইম্পর্টেন্ট। এবং এখান থেকে আমি এতগুলো ভাগ না বলে এখান থেকে আমি জাস্ট একটা বলবো, সাথে বলবো হচ্ছে এই দুইটা, মানে সহজ করতে হলে যে এই তিনটা এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আর এখান থেকে যদি আরো শর্ট করি, এটা হচ্ছে কোষ। ঠিক আছে, আমরা একবারে শর্ট করছি, যতটুকু ছিল তার থেকে আমরা ভাগ করছি। আচ্ছা, সো আসি কোষ কাকে বলে। এখানে দেওয়া আছে যে বইয়ের যে সংখ্যাটা দেওয়া আছে লুইসিকোভিচের মধ্যে, যে বৈষম্যবিদ্যা পদ্ধতি আবৃত জীবজ ক্রিয়াকলাপের এককে যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপ নিজে তৈরি করতে সক্ষম, এমন সত্তাকে কোষ বলে। আচ্ছা, যদি আমরা এটাকে একটু শর্টে বলি, সেটা হচ্ছে জীবদেহের গাঠনিক এককে কোষ বলে। তাহলে জীবদেহের গাঠনিক এককে কোষ বলে, এইটা বললেও আমাদের অ্যান্সার হবে। চাইলে আমরা এটা বলতে পারি, বাট এটা হচ্ছে বলাটা বেটার, কারণ এটা আমাদের বইয়ে আছে। ঠিক আছে, এটা বেটার। আচ্ছা, নিউক্লিয়াসের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা হয়। যার নিউক্লিয়াস সুগঠিত নয় তাকে বলা হয় প্রাকেন্দ্রিক কোষ, আমরা প্রথম চ্যাপ্টারে দেখেছি। আর যার নিউক্লিয়াস সুগঠিত তাকে বলা হয় সুকেন্দ্রিক কোষ। কাজের ভিত্তিতে কোষ আবার দুই প্রকার, দেহকোষ, জননকোষ। যেটা দেহর তৈরি করতে সাহায্য করে সেটাকে বলা হয় দেহকোষ, যেটা জাইগোট সৃষ্টি করতে সাহায্য করে সেটাকে বলা হয় জননকোষ। ওকে, অনেক এখানে একটা ফ্লোচার্ট দেওয়া আছে। সো এই ফ্লোচার্টটা মোস্ট ইম্পর্টেন্ট, বলা যায় যে 5 স্টারের মতো একটা ইম্পর্টেন্ট জিনিস। এখানে কোষ দেওয়া আছে যেটা জীবদেহের গাঠনিক একক। অনেকগুলো কোষ মিলে তৈরি হয় টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে হয় তৈরি হয় অঙ্গ, অনেকগুলো অঙ্গ মিলে তৈরি হয় তন্ত্র। এটাই বলা আছে। আচ্ছা, এটা আমরা প্রথম যে চ্যাপ্টারটা আছে সেখানে বলেছি, সো এটা আমরা স্কিপ করতেই পারি। আর যারা প্রথম চ্যাপ্টারটা দেখো নাই, তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে আমাদের প্লেলিস্ট দেওয়া আছে এবং আমাদের ইউটিউবে ভিডিও আছে, সেটা একটু দেখে নিবা। আচ্ছা, দেহকোষ যেটা আমি বলে দিলাম, যেটা দেহ গঠনে সাহায্য করে, যেটা গ্যামিট গঠনে সাহায্য করে বা হচ্ছে জাইগোট তৈরি করে। এটা হচ্ছে মাইটোসিস পদ্ধতিতে তোমার কোষ বিভাজন হয়, এখানে মিওসিস পদ্ধতি হয়। আর নর্মাল কিছু জিনিসপাতি, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়বো। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আবরণযুক্ত কোনগুলা। এটা হচ্ছে মনে রাখার টেকনিক হচ্ছে মেঘলা পাত। এমতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি, লাইসোজোম। আর পিতে হচ্ছে পারক্সিজম, প্লাস্টিড। আর কোষ আবরণবিহীন, যেগুলোতে আবরণ নাই, সেটা মনে রাখার টেকনিক হচ্ছে প্রথম মামারাই সেরা।
তাহলে মাতে হচ্ছে মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্টস, রাইবোজোম, ইন্টারমিডিয়েট ফিলামেন্টস, সেন্ট্রিওল। ঠিক আছে, এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসি আমরা যে টপিকগুলো বলছিলাম যে কোষ প্রাচীর খুবই ইম্পর্টেন্ট এখানে দেওয়া আছে। তো আমি একটু ডাইরেক্ট যদি বলি, এটা হচ্ছে আমাদের মধ্যপর্দা। মধ্যপর্দার উপরে একটা লেয়ার হয়, সেটাকে বলা হয় প্রাথমিক পর্দা। প্রাথমিক পর্দার উপরে তোমার সেকেন্ডারি পর্দা বা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর থাকে, এবং মাঝে প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীরের মাঝে একটা ফাঁক স্থান থাকে, যেটাকে বলা হয় পিট পেয়ার বা কূপ এলাকা। ঠিক আছে, সো এইটাই বলা আছে এদিকে। এবং কোষ প্রাচীরের রাসায়নিক কিছু উপাদান আছে, যেমন এতে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, সুবিরিন, লিগনিন থাকে। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, এরা মূলত হচ্ছে মৃত। এই কথাগুলো মাথায় রাখতে হবে, এবং এটা উদ্ভিদেই শুধুমাত্র থাকে, এর জন্য অন্যতম বৈশিষ্ট্য। আচ্ছা, ছত্রাকের কোষ প্রাচীর কায়রি নির্মিত, এটা প্রত্যেকবার এমসিকিউতে আসে, এবং ইনশাল্লাহ এবারও কোনো না কোনো বড় একটা এমসিকিউতে থাকবেই। ঠিক আছে, এছাড়া যেগুলো বলছি সেগুলো হচ্ছে এখানে লেখা আছে। ঠিক আছে, আর এই একটা জিনিস আছে, প্লাজমোডাসমাটা কি, এটাও কয়ের জন্য ইম্পর্টেন্ট। অনেক সময় আসে কয় যে পাশাপাশি দুটি কোষের যে সূক্ষ্মনালীর মাধ্যমে পরস্পরের সাথে পানি আদান প্রদান করে এবং খনিজ লবণ বিনিময়ের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে, সেই সূক্ষ্মনালীকে প্লাজমোডেসমাটা বলে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া, এক কথা যদি বলি, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তিঘর। ঠিক আছে, কোষের শক্তিঘর এখানে দেওয়া আছে। ট্রাইকোমোনাস এবং মনোসার্কোমোনাইটিস প্রোটোজোয়াতে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। এগুলো হচ্ছে প্রাককেন্দ্রিকের মধ্যে বলে। আচ্ছা, এখন মাইটোকন্ড্রিয়ার যদি একটু ভিতরের জিনিস বলি, মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে আঙ্গুলের মতো যে ভাঁজ, এটাকে বলা হয় ক্রিস্টি। তারপর হচ্ছে গায়ে যে গোল গোল যে দানা আছে, সেটাকে বলা হয় অক্সিজোম। এই যে দেওয়া আছে অক্সিজোম, ক্রিস্টি বলছি। এবং বাহিরে তো আবরণ থাকে, এটি আবরণ যুক্ত অঙ্গাণু। ভিতরে হচ্ছে একটা সবুজ যে কালার দেখা যাচ্ছে, এটা হচ্ছে ম্যাট্রিক্স, যেটা তরল আকৃতির। এখানে এই কথাগুলি বলা আছে। ঠিক আছে, আচ্ছা, আমি কিন্তু একটা রিভিশন ক্লাস নিচ্ছি, তার মানে এখানে পুরো যা বলছি সব কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, খুবই খুবই ইম্পর্ট্যান্ট। যারা এসএসসি 26 তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, যদি এই ক্লাসটা করো, আশা করি ইনশাল্লাহ তোমাদের আর কোনো দিকে যাইতে হবে না। ঠিক আছে, এই ক্লাসই সব হয়ে যাবে। আচ্ছা, আসো, তারপর হচ্ছে প্লাস্টিক। প্লাস্টিকের মধ্যে যদি একবারে বলে দিই, প্লাস্টিককে বলা হয় শক্তির রান্না খাদ্যের বা হচ্ছে তোমার উদ্ভিদের মধ্যে যে খাদ্যটা তৈরি হয়, সেটা খাদ্য তৈরি করে। ঠিক আছে, কোষের রান্নাঘর মেবি বলে, ইন্টারটা বই আছে এটা। আচ্ছা, এখন প্লাস্টিক হচ্ছে 3 প্রকার: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। যদি একবারে বলি, ক্লোরোপ্লাস্টটা হয় সবুজ। এখানে যে চিত্রটা দেওয়া আছে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের চিত্র। এই যে দেখো, এখানে দেওয়া আছে ক্লোরোপ্লাস্টের চিত্র, সরি, এই যে ক্লোরোপ্লাস্ট লেখা। তারপর হচ্ছে ক্রোমোপ্লাস্ট, যেটা রঙিন, যেটা হচ্ছে তোমার জ্যানফিল, ক্যারোটিন, তারপর হচ্ছে ফাইক্রোএরিথিন, ফাইক্রোসাইনিন। মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য আসার সম্ভাবনা প্রায় 99%। ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষণে সাহায্য করে, যেটা দেখতে সবুজ হয়, এটা বলেছি। ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন, যেটা মূলত হচ্ছে পরাগায়নে সাহায্য করে, এই যে দেওয়া আছে, পরাগায়নে সাহায্য করে। তারপর হচ্ছে লিউকোপ্লাস্ট, যেটা হচ্ছে তোমার কোনো রং নাই, এরা বর্ণহীন, মূল ভ্রূণ জননকোষে থাকে। আরেকটা কথা আছে, এরা হচ্ছে খাদ্য সঞ্চয়ে সাহায্য করে। আলোর সংস্পর্শে এলে ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়। এখানে যে কালার করা আছে সেগুলো এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং প্লাস্টিক থেকে কিন্তু খ আসার সম্ভাবনা আছে, যেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্ট কি এমন টাইপসের। গ আসতে পারে, ঘ আসতে পারে। সো প্লাস্টিক মোস্ট ইম্পর্টেন্ট, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিক, এই দুইটা কোনোভাবেই মিস করা যাবে না। ঠিক আছে, তারপরে যদি বলি কোষ প্রাচীরটা। আচ্ছা, লাইসোজোমকে যদি এক কথায় বলি, এটা হচ্ছে অটোফ্যাগি। এখন তোমাকে কোশ্চেন আসবে, অটোফ্যাগি কি? ঠিক আছে, অটোফ্যাগি হচ্ছে লাইসোজোমের ভিতরে অনেকগুলো এনজাইম থাকে। এই এনজাইমগুলো খাদ্যের অভাবে বা পুষ্টির অভাবে লাইসোজোমের যে পর্দা, সেটাকে ফাটানোর মাধ্যমে তারা হচ্ছে কোষের সকল অঙ্গাণু খেয়ে ফেলে। এই কোষের সকল অঙ্গাণু খেয়ে ফেলাকে বলা হয় শ্বগ্রাস, এবং এটাকেই মূলত হয় অটোফ্যাগি বলা হয়। মানে হচ্ছে লাইসোজোম হচ্ছে পুরা কোষটাকে খেয়ে ফেলে, আলটিমেটলি কোষটা মৃত্যুবরণ করে। এই যে নিজেকে নিজে খেয়ে ফেলা, এটাকেই বলা হয় অটোফেগি। এখন লাইসোজোম যে একটা
পর্দা বলছি, যে পর্দাকে বিদীর্ণ করে। এই যে দেখো লাইসোজোমের কিন্তু একটা আবরণ আছে, এর জন্য মেঘলার মধ্যে এলে হচ্ছে লাইসোজোম। আচ্ছা আসো, লাইসোজোম শেষ। রাইবোজোমে আহামরি কিছু নাই, রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে, এতটুকু মনে রাখলেই হবে। এছাড়া রাইবোজোম সকল ধরনের প্রাককেন্দ্রিক কোষ, তারপর হচ্ছে ইউক্যারিওটিক কোষ, সব কোষেই থাকে, ঠিক আছে। এটার হচ্ছে আবরণবিহীন একটা অঙ্গাণু। একটু আগে আমরা দেখেছি একটা শর্টকাটে যে প্রথম মামা রাই, রতে হচ্ছে রাইবোজোম, তার মানে এর আবরণ নাই, এবং এটা কি বলতো প্রোটিন সংশ্লেষণ করে। একই সাথে এটা একটা সর্বজনীন অঙ্গাণু, যেটা উদ্ভিদ এবং প্রাণী সকল কোষেই থাকে। একই সাথে প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল উভয় কোষেই থাকে। আচ্ছা, সেন্ট্রোজোম থেকে আশা করি এত কিছু মাথায় না রাখলেও চলবে, জাস্ট একটা লাইন মাথায় রাখতে হবে। কোষ বিভাজনে সেন্ট্রিওল কাজ করে, মানে হেল্প করে, ঠিক আছে। আর নিউক্লিয়াস, এখান থেকে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ আছে, যে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে লোহিত রক্তকণিকা এবং সিভ কোষে নিউক্লিয়াস থাকে না, তবে তবে উটের, ঠিক আছে, উটের লোহিত রক্তকণিকায় কিন্তু আবার তোমার নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস, এটা একটা গবেষণা এখনো চলতেছে, এখনো বিজ্ঞানী মেবি শিওর না। আমার যতটুকু জানা, যে আমি যখন শুনেছিলাম বা যখন পড়েছিলাম আর্টিকেলটা, তখন দেখছিলাম যে নিউক্লিয়াস থাকে, এখন জানি না, এরকম ধারণা হইতেও পারে। আচ্ছা, এখন নিউক্লিয়াস, এটার মধ্যে এই যে এখানে আমরা একটা চিত্র দেখছি, দেখো নিউক্লিয়াসের মাঝে যে ফাঁকটা আছে এটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। এখানে লেখা আছে নিউক্লিয়ার রন্ধ্র, বা এটাকে আরেকটা বলা হয় নিউক্লিয়ার, হ্যাঁ রন্ধ্রই বলি আমরা, ঠিক আছে। আচ্ছা, নিউক্লিয়াসের যে পর্দা আছে, যে বাহিরে যে পর্দা, এটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন, ঠিক আছে। ভিতরে যে গোল একটা স্বচ্ছ দানার মতো একটা আছে, এটাকে বলা হয় নিউক্লিওলাস, এটাকে বলা হয় নিউক্লিওলাস। এবং নিউক্লিওলাসকে ঘিরে সূক্ষ্ম সূক্ষ্ম সুতার মতো যে জালিকা, এটাকে বলা হয় ক্রোমাটিন জালিকা। এটাকে বলা হয় এই যে সূক্ষ্ম যে জালিকাগুলো আছে, এগুলোকেই বলা হয় ক্রোমাটিন জালিকা, ঠিক আছে। আর ভিতরে যে তরল যে পদার্থটা আছে নিউক্লিয়াসের ভিতরে, এটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। দ্যাটস ইট, নিউক্লিয়াসে এতটুকুই এখানে দেওয়া আছে, বাকিগুলো হচ্ছে আহামরি কিছুই না, যা বলছি তাই, ঠিক আছে। আচ্ছা, এবার আসো উদ্ভিদ টিস্যু। উদ্ভিদ টিস্যু অবশ্যই ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে সরল টিস্যু, জটিল টিস্যু। টিস্যু কি একগুচ্ছ কোষ যখন একই স্থান থেকে উৎপন্ন হয়, যদি একই ধরনের কাজ করে, তাদেরকে বলা হয় টিস্যু। এটা কয়ের জন্য ইম্পর্ট্যান্ট, কয়ে আসে, ঠিক আছে। আচ্ছা, টিস্যু দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা স্থায়ী টিস্যু। যে টিস্যু বিভাজনে সক্ষম তাকে আমরা বলে থাকি বাচক টিস্যু, যে টিস্যু বিভাজনে সক্ষম নয় তাকে বলা হয় স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু আবার তিন ধরনের হয়ে থাকে, এগুলো আশা করি তোমরা পড়ছো। সরল টিস্যু, জটিল টিস্যু, নিঃস্রাবী টিস্যু। নিঃস্রাবী টিস্যু তোমাদের নাই, এর সরল টিস্যু আর জটিল টিস্যুটা আসে। আচ্ছা, সরল টিস্যুর মধ্যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এটা হচ্ছে এদের মধ্যে পড়ে। আর জটিল টিস্যুর মধ্যে পড়ে তোমার জাইলেম আর ফ্লোয়েম। মাথায় রাখতে হবে, জাইলেম এবং ফ্লোয়েম এরা হচ্ছে খাদ্য এবং পানি পরিবহন করে, ঠিক আছে। একজন খাদ্য আর একজন পানি পরিবহন করে। আচ্ছা, এটা দেখবো সামনে। আচ্ছা, এখন এখানে লেখা আছে সরল টিস্যু কি জটিল টিস্যু কি, এগুলো কয়ের জন্য ইম্পর্টেন্ট। যদি এক কথা বলে দিই, যে টিস্যু স্থায়ী টিস্যুর প্রতিটি কোষের আকার আকৃতি গঠনের দিক থেকে অভিন্ন, সহজ কথা হলো কোষের আকার আকৃতি গঠনের দিক থেকে অভিন্ন, মানে ভিন্ন নয়, তারা হচ্ছে সরল টিস্যু। আর যারা ভিন্ন হয় তারা কি বলতো, জটিল টিস্যু। এখন দেখো এখানে লিখছে বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু তৈরি হয়, সেটা হচ্ছে কি বলতো, জটিল টিস্যু। আসো সরল টিস্যুতে পড়ি, এটা এখানে দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে বলতো, তোমার এখানে দেখো। আচ্ছা, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, হলুদ কালারটা দেখতে পাচ্ছি না। আপাতত এই কালারটাই, এবং এখান থেকে ইরেজারটা নিয়ে এগুলো মুছে দেই। আচ্ছা দেখো, এখন এখানে একটা জিনিস তোমাকে দেখতে হবে, এই কটা হচ্ছে প্যারেনকাইমার উদাহরণ, খটা হচ্ছে কোলেনকাইমার উদাহরণ, আর এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। এখানে দেখো এদের যে নিউক্লিয়াস থাকে, এখানে নিউক্লিয়াস থাকে না। পার্থক্য আকারে পড়লে এটা মাথায় থাকবে বেশি, এর জন্য আমরা পার্থক্য আকারে পড়ছি। এখানে দেখো অন্তঃকোষীয় ফাঁকিস্তানটা আছে, দেখছো, এদের অন্তঃকোষীয় এই যে একটা ফাঁকিস্তান, এই যে ফাঁকিস্তান এটা থাকে।
এখানে কিন্তু থাকতেও পারে নাও পারে, এখানে নাই যেহেতু থাকতে পারে নাও পারে, আর এখানে একদমই থাকে না। ঠিক আছে, এই যে এমন থাকে না। আর এইগুলো মোটামুটি এখান থেকে জানলে হয়। আসো এখানে দেখে নিই, উদাহরণ তো দেওয়াই আছে যে অবশ্যই চিত্রগুলো মাথায় রাখতে হবে। এগুলো না মাথায় রাখলে কিন্তু এগুলো অ্যান্সার করা যাবে না, এর জন্য চিত্রগুলো এখানে দেওয়া। সে দেখো প্যারেন্কাইমাতে বলছে কোষের প্রোটোপ্লাজমে পূর্ণ থাকে, এখানে এরা হচ্ছে জীবিত, এটাও জীবিত, এখানেও প্রোটোপ্লাজম থাকে এবং জীবিত। এখানে পরিণত কোষে থাকে না এবং এরা মৃত। ঠিক আছে, কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি, এখানে দেওয়া আছে সেলুলোজ। এখানে সেলুলোজ পেকটিন দিয়ে তৈরি, আর এটা হচ্ছে লিগনিন দিয়ে তৈরি। এখানে হচ্ছে সমব্যাসী, একটু আগে বলছিলাম যে গোল, এই যে এমন, তার মানে এরা সমব্যাসীয় এবং পাতলা প্রাচীরযুক্ত। এ সমব্যাসীয় নয় পুরু প্রাচীরযুক্ত, সমব্যাসী নয় অধিক পুরু প্রাচীরযুক্ত। ঠিক আছে, অন্তঃকোষীয় পাকিস্তান থাকে, যে দেখো একটা অন্তঃকোষীয় পাকিস্তান আছে, এদিকে থাকতেও পারে নাও পারে, আর এদিকে একদমই থাকে না, যেটা একটু আগে বলছিলাম। উদ্ভিদের সমবংশে এদের পাওয়া যায়, পাতা, শিরা, বোটা, নমনীয় কাণ্ডে এদের পাওয়া যায়, কর্টেক্স ও ফলের বিস্তকে এদের পাওয়া যায়। আচ্ছা, সাধারণত দুই ধরনের তোমার প্যারেনকাইমা হয়, যেটা হচ্ছে ক্লোরেনকাইমা আর একটা হচ্ছে অ্যারেনকাইমা। ক্লোরেনকাইমা যেসব প্যারেনকাইমা কোষে প্লাস্টিড থাকে তাদেরকে বলা হয় ক্লোরেনকাইমা, আর যাদের বায়োকুঠুরি যুক্ত হয় তাদেরকে বলা হয় অ্যারেনকাইমা। এগুলা ক বা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই যে এই একটা কথা, যেই প্যারেনকাইমার প্লাস্টিড থাকে আর যার বায়োকুঠুরি, ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই যে এই 6 নাম্বারের যে ইয়াটা আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাকে বুঝতে হবে, এখানে দাও কোলেন কাইমার, এখানে কিন্তু ক্লোরেন কাইমা, ঠিক আছে, ক্লোরোফিল, ক্লো, এরকম কথাটা মাথায় রাখতে ইজি। প্লাস্টিড যে ক্লোরোপ্লাস্ট থাকে সেটাই হচ্ছে তোমার কি বলতো ক্লোরেন কাইমা। আচ্ছা, এরা হচ্ছে এক ধরনের বিশেষ প্যারেনকাইমা। এরা হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, ফাইবার, স্ক্লেরাইড। স্টোন সেলকে বলা হয় স্টেরাইড, আমরা সামনে দেখব। আচ্ছা, এরা দেহ গঠন, খাদ্যবস্তুর সঞ্চয়, বিভিন্ন ধরনের কাজ করে। আর যারা মৃত কোষ থাকে, যে মৃত কোষ, তারা হচ্ছে মূলত খাদ্য সঞ্চয় করে। তাহলে এখানে দেওয়া আছে দেখবা, এরা হচ্ছে দৃঢ়তা প্রদান, অবশ্যই মৃত কোষ দৃঢ়তা প্রদান করে, পানি ও খনিজ লবণ পরিবহন করে এবং খাদ্য সঞ্চয় করেও রাখে। ঠিক আছে, আচ্ছা, এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা দেওয়া আছে যেগুলো এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই এখানে। আচ্ছা, ফাইবার তন্তু, এরা বিভিন্ন ধরনের বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, জাইলেম বা কাঠ তন্তু এমন নামে পরিচিত। স্ক্লেরাইট, এদেরকে স্টোন সেল বলা হয়, একটু আগে বলছিলাম, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, জাইলেম মূল দিয়ে মাটি হতে পানি ও খনিজ লবণ পাতা পর্যন্ত পরিবহন করে। তাহলে জাইলেমের কাজটা কি? পানি এবং খনিজ লবণ পাতায় পরিবহন করে মূল থেকে। আর পাতায় খাদ্য উদ্ভিদ দেহে ছড়িয়ে দেয় কে বলতো? ফ্লোয়েম টিস্যু। তাহলে এই দুইটাও মোস্ট ইম্পর্টেন্ট ফর বেসিক। কারণ অনেকে জানে না যে জাইলেম এবং ফ্লোয়েমের কাজটা কি। সো এই কাজটা হচ্ছে এটাই, মূল কাজটা এটা। এখন এখানে অনেকগুলা দেওয়া আছে, এগুলা ক বা খয়ে আসে, এটা একটু স্কিপ করে গেলাম, তোমরা একটু পড়ে নিবা। আমি বারবার বলতেছি এগুলো একটু পড়ে নিবা। সো এখানে দেওয়া আছে জটিল টিস্যু, ট্রাকিড ভেসেল, জাইলেম ফাইবারটা দেওয়া আছে। সো জাইলেম ভেসেল, ট্রাকিড ভেসেল এখানে দেওয়া আছে, এটা একটু পড়ে নিবা। এখানে এটা আমি একটু স্কিপ করতে যাচ্ছি, কারণ এখানে অনেক কিছুই আছে পড়ানোর, বাট মুখস্থ করাটা হচ্ছে মেন জিনিস। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে এটা ছবি তুলে নাও, এটা মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, এটাও কিন্তু 5 স্টারের মধ্যেই পড়তেছে। আচ্ছা, জাইলেম প্যারেনকাইমা আর হচ্ছে জাইলেম ফাইবার, এগুলা মূলত হচ্ছে ক্ষয়ের জন্য আসতে পারে, নাও আসতে পারে, তো জাস্ট পড়ে নিবা। এই পৃষ্ঠাটা আসলে পড়ানোর কিছু নাই। হ্যাঁ, আমরা আসলে ফ্লোয়েমের 4 ধরনের যেটা আছে সেটাতে একটু পড়ালেখা করি, যে ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, তারপর হচ্ছে সঙ্গী কোষ, সিভ কোষ। একটু আগে আমরা দেখছিলাম যে নিউক্লিয়াস নাই কার বলতো? এই যে দেখো, সিভ কোষে কিন্তু নিউক্লিয়াস থাকে না। কই গেল? এই যে দেখো, সিভ কোষে কিন্তু নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে, আচ্ছা, আসো। সো সিভ কোষ বা সিভ নল, আর একটা হচ্ছে কি দেওয়া আছে? সঙ্গী কোষ। এখানে দেখো, এখানে দেওয়া আছে সিভ কোষ
আর সঙ্গী কোষ, এই যে সঙ্গী কোষ, আর এই যে হচ্ছে সিভ নল। ঠিক আছে, সো আমরা মোটামুটি একটা চিত্র দেখছি। দেখো সিভ নলে কিন্তু নিউক্লিয়াস নাই, এই কালো যেটা আছে সেটাই কিন্তু নিউক্লিয়াস, এটাই কিন্তু নিউক্লিয়াস, এটা কিন্তু সিভ নলে নাই, কিন্তু সঙ্গী কোষে কিন্তু নিউক্লিয়াসটা আছে। তাহলে পার্থক্য একটা করা যায়, সিভ নলে নিউক্লিয়াস থাকে না, সঙ্গী কোষে নিউক্লিয়াস থাকে। তার মানে এই যে এইখানে একটা পার্থক্য হয়ে গেল, থাকে না আর তুলনামূলক বড় নিউক্লিয়াস নিয়ন্ত্রণ এবং বিভিন্ন ধরনের কাজ করে থাকে, এই যে দেওয়া আছে। আচ্ছা, এরা হচ্ছে প্রোটোপ্লাজমের প্রাচীর ঘেঁষে থাকে, আর এরা হচ্ছে প্রোটোপ্লাজম পূর্ণ থাকে। আচ্ছা, সিগন্যাল দেখো প্রোটোপ্লাজমের প্রাচীর ঘেঁষে আছে। ঠিক আছে, প্রোটোপ্লাজমের প্রাচীর ঘেঁষে আসে, আর হচ্ছে এদের মধ্যে দেখো একটা সিভ প্লেট থাকে সিগন্যালের মধ্যে। সো এটা একটা পার্থক্য হইতেই পারে যে এর মধ্যে একটা প্লেট বা হচ্ছে চারণীর মতো ছিদ্রযুক্ত সিভ প্লেট থাকে, এই যে লেখা আছে। কালারটা একটু চেঞ্জ করে নি, দেখা যায় না, রেড নেই, এই যে দেখো এখানে এই যে সিভ প্লেট থাকে। ঠিক আছে, কথাটা সুন্দর মতো দেওয়া আছে, কোষগুলো চালনির মতো সিভ প্লেট বা সিভ ছিদ্র মানে থাকে, আর এখানে সিভ প্লেটটা থাকে না। তারপরে এখানে এর হচ্ছে আবৃত বীজ উদ্ভিদ, এগুলা জাস্ট মুখস্থ করবে, এখানে আসলে বোঝানোর কিছু নাই। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এরা হচ্ছে খাদ্য তৈরি ও সঞ্চয় করে, আর এরা হচ্ছে তোমার পাতায় প্রস্তুত করা খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন করার প্রধান কাজ। তাহলে শিপ কোষের প্রধান কাজটাই হচ্ছে পাতায় যে খাদ্যটা তৈরি হবে, ধরো এটা হচ্ছে আমাদের উদ্ভিদের পাতা, এখানে হচ্ছে আমাদের সূর্যের আলো, পরে সানলাইট, আর হচ্ছে এখান থেকে হচ্ছে তোমার 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি মিলে হচ্ছে এখানে হচ্ছে তোমার শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় C6H12O6, যেটা হচ্ছে পাতার থেকে হচ্ছে ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে বিভিন্ন যে তোমার এখানে ধরো আরো পাতা আছে, এইসব পাতায় হচ্ছে সরবরাহ করে। ঠিক আছে, পুরো উদ্ভিদে সরবরাহ করে, এটাই দেওয়া। সো আমার চিত্রটা আহামরি ভালো হয়নি, তোমাদেরকে আশা করি যে বোঝানোর মতো বুঝাইছি, যে যে কথাগুলো বুঝা লাগবে। এখানে আর আহামরি কিছু নাই, মুখস্থ করতে হবে। টিস্যুর পার্টটা মুখস্থ না করলে পরীক্ষার হলে তুমি যতই বুঝো না কেন, পরীক্ষার হলে কিন্তু মাথায় থাকবে না। সো যেটাই হোক, টিস্যুর যে পার্টটা আছে সেটা পুরো মুখস্থ করে ফেলতে হবে, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। বিশেষ করে উদ্ভিদ টিস্যু, কারণ উদ্ভিদ টিস্যু তো বোঝার কিছু নাই, কারণ কি উদ্ভিদ আমরা ফিল করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা, এগুলা ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট, এখানে আমি আর টাইম নিতে যাচ্ছি না, এগুলো বলে টাইম নষ্ট হবে আরো। আচ্ছা, সো একটু আগেই যেটা বলছিলাম যে স্টোন সেল বলা হয় কাকে বলতো, স্ক্লেরাইড স্টোন সেল বলা হয়, ফাইবার এদের বিভিন্ন নামে ডাকা হয়, বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, জাইলেম তন্তু, বা এখানে বা হবে না, বা কাঠ তন্তু, এটা একটু ভুল হয়েছে, এখানে বা হবে। আচ্ছা, আর এখানে হচ্ছে জাইলেম প্যারেনকাইমাকে উড প্যারেনকাইমা বলা হয়, জাইলেম ফাইবারকে উড ফাইবার বলা হয়, ফ্লোয়েম ফাইবারকে বাস্ট ফাইবার বলা হয়। এগুলো হচ্ছে সব এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা, এবার আসি প্রাণী টিস্যু। প্রাণী টিস্যুর মধ্যেও এখান থেকে মোটামুটি কিছু জিনিস পড়লে হয়, আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু, এদের সবার উদাহরণ পড়লে হয়। এবং পেশি টিস্যু আর হচ্ছে স্নায়ু টিস্যু, এই দুইটা ভালো করে পড়তে হবে, এই দুইটা থেকে সিকিউ আসবে, বাট বাকিগুলো হচ্ছে আমাদের এমসিকিউর জন্য পড়লেও হয়। যোজক টিস্যু থেকে খুব কম আসে, খুব কম। ঠিক আছে, সো তারপরে দেখাবো। আসো, যে আবরণী টিস্যু, আবরণ টিস্যু কি, যে টিস্যু বিভিন্ন অঙ্গের আবরণ হিসেবে কাজ করে তাকে আবরণ টিস্যু বলে। এর শুধু অঙ্গকে আবৃত করে রাখাই কাজ নয়, কিছু গুরুত্বপূর্ণ কাজ, যেমন অঙ্গকে বাইরের আঘাত থেকে রক্ষা করা, প্রোটিন সহ বিভিন্ন পদার্থ ক্ষরণ নিঃসরণ করা, বিভিন্ন ধরনের পদার্থ পরিবহন করা ও শোষণ করা। আচ্ছা, কোষের আকৃতি, দেহে ও তার অবস্থানের উপর আবরণ শোষণকে 3 ভাগে ভাগ করা হয়। এটা মাথায় রাখলে হয় যে উদাহরণ মাথায় রাখতে হবে, বৃক্কের বোমেন্স ক্যাপসুলের প্রাচীর, স্কোয়ামাস, কিউবয়েডাল, বৃক্কের সংগ্রাহক নালিকা, তারপর হচ্ছে কলামনার, সেটা হচ্ছে প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীর। আচ্ছা, ভিত্তি সজ্জিত এখানে আরো কিছু আছে, আমাদের এত কিছু দেখার দরকার নাই। আবরণ টিস্যু হচ্ছে সাধারণ আবরণ টিস্যু, যেটা এক স্তরে সজ্জিত, একাধিক স্তরে থাকলে স্ট্র্যাটিফাইড, আর হচ্ছে সির স্ট্র্যাটিফাইড, যেখানে এক স্তরে সজ্জিত তবে কোষের উচ্চতা ভিন্ন। ট্রাকিয়া, তোমার এখানে দেওয়া আছে মেরুদণ্ড, প্রাণীর ত্বক, আর এখানে দেওয়া আছে বোমেন্স ক্যাপসুল, সংগ্রাহক নালিকা, অন্তঃপ্রাচীর।
ঠিক আছে? তাহলে সাধারণ আবরণী টিস্যু এর মধ্যে কিন্তু ওই যে তোমার এখানে যেটা আমরা পড়ছিলাম স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার তিনটারই উদাহরণ কিন্তু এখানে পড়তেছে। তার মানে সাধারণ আবরণী টিস্যুর সেগমেন্টে কিন্তু স্কোয়ামাস, তোমার কিউবয়েডাল, কলামনার পড়ে। ঠিক আছে? আচ্ছা, বিভিন্ন কাজের জন্য নানার ভাবে রূপান্তরিত হয় যে তোমার আবরণী টিস্যু বিভিন্ন কাজের উপর নানাভাবে রূপান্তরিত হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এখানে দেওয়া আছে যে সিলিয়া আবরণী টিস্যু, ফ্লাজেলা, ঘনপথ, তারপর হচ্ছে গ্রন্থি আবরণী টিস্যু, জননাঙ্গের আবরণী টিস্যু। জাস্ট এই উদাহরণগুলো একটু মাথায় রাখতে হবে। এখানে আর কিছুই মুখস্থ করার কিছু নাই। ঠিক আছে? উদাহরণগুলো মাথায় রাখলেই এমসিকিউর জন্য, এগুলো জাস্ট এমসিকিউ, আর কিছুই না। যোজক টিস্যু যে টিস্যুর প্রাণীদেহের বিভিন্ন টিস্যু অঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করে। ধর আমাদের হাড় এবং যে আমাদের যে মাংসপেশি আছে এর মধ্যে যে সংযোগ টিস্যু থাকে সেটা হচ্ছে যোজক টিস্যু। ঠিক আছে? এটাকে বলা হয় ফাইব্রাস হচ্ছে, দাঁড়াও, যে যোজক টিস্যু দেহত্বকে, হ্যাঁ, এটাকে বলা হয় ফাইব্রাস যোজক টিস্যু, হচ্ছে স্কেলেটাল যোজক টিস্যু এর মধ্যে পড়ে অনেক ক্ষেত্রে। ঠিক আছে? এখন আসলে যোজক টিস্যুটা এইভাবে বললে তোমরা বুঝবা না। তোমাদেরকে যদি আরেকটু বুঝাই যে ফাইব্রাস যোজক টিস্যু যেটা আছে সেটা হচ্ছে যে যোজক টিস্যু দেহত্বকের নিচে পেশির মধ্যে থাকে। ঠিক আছে? ধরো আমাদের যে মাসেলগুলো হয়, ঠিক আছে, মাসেলের মধ্যে যে টিস্যুগুলো থাকে সেটাকে বলা হয় ফাইব্রাস যোজক টিস্যু। স্কেলেটাল যোজক টিস্যু হচ্ছে যেগুলো হচ্ছে অভ্যন্তরীণ কাঠামো যে গঠন করে সেগুলোকে বলা হয় স্কেলেটাল যোজক টিস্যু। আশা করি বুঝা গেছে। তারপর হচ্ছে স্কেলেটাল যোজক টিস্যু আবার দুই ধরনের। যেহেতু হাড় হচ্ছে আমরা নর্মালি যখন গরুর হাড় খাই তখন আমরা দেখি যে এক ধরনের হাড় থাকে অনেক শক্ত, আর কিছু কিছু থাকে একটু নরম হাড়। সে ঠিক তেমন যে অস্থি আছে দুই প্রকার, একটা হচ্ছে কোমল অস্থি আর একটা হচ্ছে অস্থি। নাকের পিনা, কান, এগুলা হচ্ছে আমাদের কি বলে অস্থি, যেগুলো হচ্ছে নরম হয় এর জন্য এটা কোমল অস্থি। আর দেহের সকল হাড় এগুলো হচ্ছে শক্ত হয় এর জন্য এগুলোকে বলা হয় অস্থি। আচ্ছা, আরেক ধরনের যোজক টিস্যু আছে যেটা হচ্ছে তরল যোজক টিস্যু। এগুলোর মধ্যে হচ্ছে রক্ত, যেটা ঈষৎ ক্ষারীয়, লবণাক্ত, হালকা ক্ষারীয়, এই যে কথাটা লাল বর্ণের। লসিকা, যেটা হচ্ছে ঈষৎ ক্ষারীয় হলুদ বর্ণের, যেখানে আমাদের রক্ত পৌঁছায় না সেখানে লোহিত, মানে লসিকা হচ্ছে আমাদেরকে সেখানে পুষ্টি দেয় এবং এটা দেহের রোগ প্রতিরোধ করা, যেসব স্থানে রক্ত যায় না সেখানে পুষ্টি দেওয়া, অক্সিজেন, বিভিন্ন ধরনের উপাদান সরবরাহ করে। এটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, শর্ট কোশ্চেনও এই কথাটা লিখতে হবে যদি আসে। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা চার্ট দেওয়া আছে যে রক্তকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে রক্তের মধ্যে কণিকা থাকে যেটাকে বলা হয় রক্তকণিকা, আর যেহেতু লিকুইড হয় রক্তটা তার মানে রক্তের মধ্যে রস থাকে এই জন্য রক্তরস বা প্লাজমা বলে। পার্সেন্টেজ দেওয়া আছে 35%, আর একটা হচ্ছে 55%। রক্তরসের মধ্যে জৈব অজৈব দুই ধরনের উপাদান থাকে। এখানে সব মুখস্থ করা লাগবে না, জাস্ট কয়েকটা মনে রাখলেই হয়ে যায়। যেমন জ্যানফিল, ক্রিয়েটিনিন, তারপর হচ্ছে ইউরিয়া, এনজাইম, হরমোন, জাস্ট মাথায় রাখলে হয়। আর অজৈব উপাদানের মধ্যে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লোহা মানে হচ্ছে লৌহ বা হচ্ছে আয়রন, তামা, আয়োডিন। ঠিক আছে? আর লোহিত রক্তকণিকা, এখানে ডাইরেক্ট কাজ দেওয়া আছে, সেটা হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করেই হচ্ছে লোহিত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করে এবং শ্বেত রক্তকণিকা দুই প্রকার, একটা হলো দানাদার আর একটা হলো দানাবিহীন। মাথায় রাখবা, আমাদের মুখে যদি গোটা হয় তখন আমরা কি করি বলতো? ফিল করি। তো যেসব শ্বেত রক্তকণিকার শেষে ফিল দেখবা, এই যে ফিল ফিল ফিল, তারা হচ্ছে দানাদার। ঠিক আছে? ইউসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল। আর যে সকল দানাদার নয় তাদের আগে দেখবা সাইট কথাটা আছে, সাইট। তাহলে মনোসাইট, লিম্ফোসাইট। বুঝা গেছে? আচ্ছা, অণুচক্রিকা কি? সেটা হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। দেখবা আমরা যখন একটা জায়গায় ক্ষতস্থান হয় বা কেটে যায় সেখানে কিন্তু হঠাৎ করে রক্ত জমাট বেঁধে যায় এবং সেই জায়গাটা থেকে আর রক্ত পড়ে না। এই কাজেই হেল্প করে মূলত অণুচক্রিকা। যাদের অণুচক্রিকা কম থাকে তাদের কিন্তু সেই স্থান থেকে, ক্ষতস্থান থেকে রক্ত কিন্তু বের হতেই থাকে। তো আলটিমেটলি তখন কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়। ঠিক আছে? বেশি ব্লাড লস হয়, তখন কিন্তু ব্লাড ইনজেক্ট করা লাগে। ঠিক আছে? ব্লাড দেওয়া লাগে। আচ্ছা, সো পরবর্তীতে এটাও 5 স্টারে বলছিলাম যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, যে পেশি টিস্যু তিন প্রকার: ঐচ্ছিক,
অনৈচ্ছিক হৃৎপেশি। এখানে দেওয়া আছে, এগুলো একটু পড়বা। আমি ডাইরেক্ট পরের পেজে হচ্ছে পার্থক্য আছে সেটা দেখবো, কিন্তু তার আগে একটা জিনিস দেখতে হবে যে ঐচ্ছিক পেশিতে কোনো শাখা প্রশাখা নাই এবং অনেকগুলো নিউক্লিয়াস আছে। অনৈচ্ছিক পেশিতে কিন্তু একটা নিউক্লিয়াস আছে। আর হচ্ছে হৃৎপেশিতে দেখো তোমার একটা শাখা আছে, পাশাপাশি একটা নিউক্লিয়াসই আছে। আবার এই যে একটা ডিক্সের মতো আছে, এটাকে বলা হয় ইন্টারক্যালেটেড ডিক্স। ঠিক আছে, এগুলো এখন দেখবো। আসো, এখানে অনেকগুলো দেওয়া আছে। সিকিউতে যদি আসে 5টা বা 6টা, প্রত্যেকটা অনেকগুলো দেওয়া আছে। সিকিউতে আসলে 5-6টা লিখতে এনাফ। ঠিক আছে, আচ্ছা দেখো, এখানে দেওয়া আছে এই পেশি কোষগুলো নলাকার হয়। এটা হয় হচ্ছে মাকু আকৃতির, আগে হচ্ছে শেপ থেকে বলা হয়েছে, এটাও নলাকার হয়। একটু আগে আমরা দেখছি এই যে দেখো, এটা নলাকার, এটা নলাকার, এটা মাকু আকৃতির, এটাকে নলাকার। আচ্ছা, এই কোষে শাখা প্রশাখাবিহীন, এটাও শাখা প্রশাখাবিহীন, এটা কিন্তু যুক্ত, একটু আগেই দেখছি। আচ্ছা, এটা হচ্ছে আড়াআড়ি ডোরাকাটা যুক্ত, এখানে আড়াআড়ি ডোরাকাটা যুক্ত নয়, আর এখানেও আড়াআড়ি ডোরাকাটা যুক্ত। ঠিক আছে, দেখো কোষে একাধিক নিউক্লিয়াস থাকে, একটু আগে দেখাইছিলাম নিউক্লিয়াস অনেকগুলো থাকে। এটাতে একটা মাত্র নিউক্লিয়াস, এটা তো একটা মাত্র নিউক্লিয়াস। ঠিক আছে, এখানে দেখো নিউক্লিয়াসটা পরিধির দিকে থাকে। আসো, এই যে দেখো নিউক্লিয়াসটা হচ্ছে গায়ে এইভাবে থাকে। ঠিক আছে, আর এইটা একটা নিউক্লিয়াসটা দেখো এই যে এমন থাকে। ঠিক আছে, সো এটা নিউক্লিয়াসটা হচ্ছে পরিধির দিকে, এটা নিউক্লিয়াসটা হচ্ছে কেন্দ্রের দিকে। এটা একটু আগেই দেখছিলাম মাকু আকৃতি যেহেতু, এটা নিউক্লিয়াসটাও কেন্দ্রের দিকে। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে না, ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে না, এটাতে থাকে। ঠিক আছে, সো এটা হচ্ছে ডিফারেন্সিয়েট করতে পারে, এবং এটা এমসিকিউতেও আসে যে কোন পেশির ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। ঐচ্ছিক পেশি যেহেতু এটা আমরা ইচ্ছা করে নড়াইতে পারি, তাহলে এটা দ্রুত সংকুচিত প্রসারিত হয়। অনৈচ্ছিক তার মানে এটা ধীরে ধীরে হয়, আমাদের উপর নিয়ন্ত্রণ নয়। আর হৃৎপেশি এটা অবশ্যই একটা ছন্দে চলে, আমরা যখন শ্বাস নিই, যখন শ্বাস ছাড়ি, তখন হচ্ছে আমাদের যে হৃৎপিণ্ড এটা একটা ছন্দে চলে। ঠিক আছে, পুরা দেহে ব্লাড সার্কুলেশন করে। এটা আসলে তোমাদের শর্ট সিলেবাসে নাই দেখে বলা হইল না। আচ্ছা, ঐচ্ছিক পেশির অস্থিতন্ত্রের সাথে অবস্থান করে। একটু আগে বললাম যে অস্থির সাথে যে পেশিটা থাকে সেটাকে বলা হয় মূলত হচ্ছে পেশি বলা হয়, এবং এই পেশিগুলোকে হচ্ছে ঐচ্ছিক পেশি বলা হয়। আচ্ছা, আর হচ্ছে দেহের অভ্যন্তরে যেমন হচ্ছে পরিপাক নালীতে যে কাজটা করে, ঠিক আছে, এগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি। আর হৃৎপেশি হচ্ছে তোমার অবস্থান করে হৃৎপিণ্ডে। এবং এখানে উদাহরণগুলো দেওয়া আছে, এই উদাহরণগুলো একটু পড়লেই হয়ে যাবে আশা করি। ঠিক আছে, ওকে। সো স্নায়ু টিস্যু এখানে দেওয়া আছে। স্নায়ু টিস্যুর মধ্যে মূলত হচ্ছে, এটাও 5 স্টার একটা টপিক, যেটা মূলত হচ্ছে আমাদের যে উদ্দীপনা বা আমরা যেটা হচ্ছে ফিল করতে পারছি বাইরে থেকে বাহ্যিক যে উদ্দীপনা, সেটাই মূলত হচ্ছে আমাদের ব্রেনের নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে হচ্ছে তোমার সাপ্লাই করে। সো এখন কোষ দেহ এবং প্রলম্বিত অংশ মিলে হচ্ছে আমাদের স্নায়ু টিস্যুটা গঠিত। এখানে কোষ দেহর মধ্যে এখানে দেওয়া আছে, আমরা একটা চিত্র দেখি তাহলে বুঝতে পারবো যে এখানে কোষ দেহর মধ্যে এটা হচ্ছে কোষ দেহ, এবং যেটা হচ্ছে অনেকগুলো শাখা প্রশাখা বাইর হইতেছে, এটাকে বলা হয় ডেনড্রাইট। তারপর হচ্ছে এর ভিতরে একটা নিউক্লিয়াস থাকে, যেটাকে বলা হয় নিউক্লিয়াস, সহজ কথা। এই যে একটা দেহ থেকে যে একটা সুতার মতো বের হইতেছে, এটাকে বলা হয়, হচ্ছে তোমার অ্যাক্সন। অ্যাক্সনের মধ্যে এখন হচ্ছে এই যে এই অংশটাকে হচ্ছে তোমার বলা হয় হচ্ছে অ্যাক্সন। তো অ্যাক্সনের মধ্যে হচ্ছে তোমার এটাকে বলা হয় হচ্ছে, এখানে দেওয়া আছে যে দেখো যে এটাকে মেবি এখানে দিছি নাকি, না এখানে দেওয়া হয় নাই। ঠিক আছে, একজনই বলে, তাহলে তোমরা একজনই বলো। আচ্ছা, এখানে মূলত কিছু ইন্টারের জিনিসপাতি আছে, তো তো আমরা ওইগুলো না বলি। আহ, কিছু জিনিস আমি একটু কেটে দিই, র্যানপিয়ারের পর্ব এগুলো লাগবে না এখন, এটা কাটলে ভালো, এখন লেখার দরকার নেই এগুলা। র্যানপিয়ারের পর্ব এই যে এইগুলা বাদ দিবা। ঠিক আছে, মাইলিন সিদ এগুলা এগুলা শিখবা, বাট এখন না। আচ্ছা, নিউরোলিমা নামক আবরণীতে একজন আবৃত থাকে, পাশাপাশি দুইটি, এই যে এটা একটু লাগবে এমসিকিউর জন্য, পাশাপাশি দুইটি নিউরন যখন সংযোগস্থল হয়, যেমন এই একটা নিউরন আর এদিকে একটা নিউরন, দুইটা নিউরন
ধরো এইভাবে না, একটু সুন্দরভাবে আঁকি। দেখো এই যে এইদিকে ধরো একটা কোষ দেহ, এই যে এইভাবে আছে, আর একটা কোষ দেহ ধরো, কোষ দেহ থেকে হচ্ছে এটা হচ্ছে ডেনড্রাইট, ডেনড্রাইট এইভাবে আছে, মিলিত হইল। এই যে মিলিতটা যে হইল, এই যে মিলিত হওয়ার স্থানকে বলা হয় সিনেপসিস, ঠিক আছে, এটাকে সিনেপসিস বলছে। এবং আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে নিউরন কোষের মধ্যে কোষ বিভাজন হয় না কেন, এখানে হচ্ছে তোমার নিউক্লিয়াসটা থাকে না, ঠিক আছে, নিউরন কোষে কোষ বিভাজন হয় না, নিউক্লিয়াস থাকে, সরি নিউক্লিয়াস থাকে, বাট হচ্ছে কোষ বিভাজন হয় না। এখানে হচ্ছে তোমার সেন্ট্রিওল থাকে না, নিউক্লিয়াস না, সরি সেন্ট্রিওল থাকে না। আমরা একটু আগে দেখছি যে সেন্ট্রিওল যেখানে আছে সেখানেই মূলত কোষ বিভাজন হয়, আর সেন্ট্রিওল না থাকলে কোষ বিভাজন হয় না। আচ্ছা, একজন মানে যেটা হচ্ছে তোমার হচ্ছে ডেনড্রাইট, এগুলো হচ্ছে প্রলম্বিত অংশের মধ্যে পড়তেছে, ঠিক আছে, একটু আগে যেটা বললাম প্রলম্বিত অংশ, আর হচ্ছে কোষ দেহ যেটার মধ্যে নিউক্লিয়াস টিউক্লিয়াস থাকে এইগুলা। এবং বাহিরের দিকে সহজ কথা হলো কোষ দেহ হচ্ছে এইটা, এই যে এইটা হচ্ছে কোষ দেহর পার্টটা। আর বাহিরের দিকে যে অংশগুলো আছে, এই যে এটা 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 এটা, এগুলো হচ্ছে ডেনড্রাইট। আর এই নিচের যে অংশটা এটাকে বলা হয় অ্যাক্সন। তোমার বই এইভাবে দেওয়া আছে, আর এখানে চিত্রটা দেওয়াই আছে মূলত। হ্যাঁ, আমাদের মোটামুটি চ্যাপ্টার 2টা শেষ। আমি যতটুকু দ্রুত পারছি ফাস্ট বলার চেষ্টা করছি, ঠিক আছে। চ্যাপ্টারটা খুবই সুন্দর একটা চ্যাপ্টার, বড় চ্যাপ্টার, এর জন্য সময়টা একটু বেশি লাগছে। আশা করি চ্যাপ্টারটা বুঝতে পারছো, ঠিক আছে। ঠিক আছে তাইলে, আর সবাই কন্টিনিউয়াসলি ভিডিওগুলো দেখবে, ফ্রেন্ডদেরকে দিবে, ঠিক আছে। তোমাদের জন্য মূলত করা, যারা 26 ব্যাচ আছো তোমরা এটা করবে, অন্যান্য ব্যাচ না করার জন্যই বলবো, কারণ এখানে অনেক ফাস্টে আমরা হচ্ছে চ্যাপ্টারগুলো শেষ করতেছি। আসলে যে একবার না পড়বে এই চ্যাপ্টারগুলো আসলে বুঝতে পারবে না, ঠিক আছে। সো অবশ্যই চ্যাপ্টারগুলো একবার শিখে তারপর হচ্ছে এই ভিডিওটা দেখবে, একটা কমপ্লিট রিভিশন হয়ে যাবে। আচ্ছা, আসসালামু আলাইকুম।